আলোচনায় ফিরব ডক্টর মাহফুজ কবিরের সঙ্গে। আবারও স্বাগত আপনাকে। শুরুতেই বলতে চাই, আমরা প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম, হঠাৎ করে ভারত থেকে সুতা আমদানি কেন বন্ধ করতে হলো, আর এর প্রভাব কোথায় কোথায় পড়বে, কিভাবে পড়বে, এটা জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই সিদ্ধান্ত নিয়ে হয়েছিল বেশ কিছুদিন আগেই, মানে অনেকদিন ধরে আসলে বিটিএমএ বলছিল যে আসলে বাংলাদেশে তো একটা বড় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি হয়েছে এবং সুতা উৎপাদনটা ভালো হচ্ছে বাংলাদেশে, কিন্তু তারপরেও আসলে বিদেশি সুতা ব্যবহার, বিশেষ করে যে ভারতীয় যে সুতা ব্যবহার, তো সেটি বাংলাদেশের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সেটা ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু আসলে এটাও সত্য যে আসলে আমরা যে সুতা উৎপাদন করি বা যে বস্ত্র উৎপাদন করি, তো সেগুলোর জন্য যে বিশেষ করে তুলা, এটা আমদানি করতে হয় কিন্তু বাইরে থেকে, এবং ভারত কিন্তু বড় তুলার যোগানদার। আর অন্যদিকে ভারতের ভিতরে কিন্তু অলরেডি একটা বড় চেইন রয়েছে, মানে ভারত নিজে তুলা উৎপাদন করে, নিজে সুতা উৎপাদন করে, আর ওদের দেশে কিন্তু সরকারের একটা বড় রকমের সাপোর্ট রয়েছে, মানে এখানে অনেক সাবসিডি আছে। তো এবং এটার কারণে কিন্তু তাদের উৎপাদন খরচ কিছুটা কম হয় মানে বাংলাদেশের তুলনায়। আর বাংলাদেশে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে বিটিএমইটা এখন বলছে যে না, এখন দেশের যে উৎপাদন সক্ষমতা সেটা বাড়বে, তার কারণ যেহেতু এই স্থলপথ দিয়ে আমদানি করার ক্ষেত্রে অনেক সময় অনেক অসততা দেখা যায়, বিশেষ করে যে ওজনের ক্ষেত্রে হয়তো হেরফের হয় এবং অনেক সময় যে স্মাগলিং নাকি হয়ে থাকে। তো এটা বলা হচ্ছে, তো এটা সত্য মিথ্যা থাকতে পারে, কিন্তু আসলে বিষয়টা সত্য যে আমাদের দেশীয় শিল্পের সুরক্ষা দিতে হবে। কিন্তু সুরক্ষা দিতে গিয়ে আমাদের সব শিল্পেরই সুরক্ষা দিতে হবে। একদিকে আমাদের উৎপাদনকারী, মানে বিশেষ করে যে সুতা উৎপাদনকারী শিল্প বিটিএমএ, এবং একই সঙ্গে আমাদের যে তৈরি পোশাক শিল্প, দুইটার একসঙ্গে যদি আমরা সুরক্ষা দিতে পারি সেটা সবথেকে ভালো। এই যে বিটিএমএ যে কথা বলছিলেন, ওনারা কিন্তু বলছেন যে বেনাপোল বন্দরে আসলে এমন কোনো মেশিন বা এমন কোনো কিছু রাখা যায় কিনা, যন্ত্র রাখা যায় কিনা, যার ফলে দেখা যায় যে ন্যায্য মানে কাউন্ট মেজার করা যায় কিনা। হ্যাঁ, না, এটা যেটা হয়েছে মানে বিকেএমএ এর একটা বড় চিন্তা হলো যে সেখানে তো হয়তো তাদের প্রফিট মার্জিন অনেকটা কমে যাবে, তার কারণ ভারত থেকে যেটা আমদানি করা হয় সেখানে খরচ কম পড়ে অন্তত 3 থেকে 5%। এটা কিন্তু অনেক বড় একটা মার্জিন। তো এখন আমাদের যারা ক্ষুদ্র মাঝারি রয়েছে এই পুরো যে গার্মেন্টস শিল্পে, বিশেষ করে যে যারা নিটওয়ার প্রোডাক্ট তৈরি করেন, তো তারা একটা চাপের মধ্যে পড়ে যাবেন। এখন এইটা একটা বড় বিষয় যে সামান্য মার্জিনে তারা হয়তো প্রফিট করে থাকেন এবং কোনোভাবে আসলে তারা চালাচ্ছেন তাদের কারখানা, এর মধ্যে এই প্রেশারটা যদি পড়ে, দেশীয় সূত্র থেকে যে আমরা সুতা নিয়ে আসবো সেটার খরচটা যদি বেশি হয়, আসলে কম হওয়ার কথা লোকালি যদি হয় সেটা, কিন্তু আনফর্চুনেটলি সেটা বেশি হচ্ছে। এর মধ্যে মরার উপরে খাড়া ঘা হিসেবে এসছে যে এখানে গ্যাসের দাম বৃদ্ধি। তো এটার ফলে এখন যদি নগদ সহায়তা বা অন্য কোনো নীতিগত সহায়তা যদি না নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে সুতার ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আসলে আরো বিপদে পড়ে যাবে কিন্তু আমাদের পুরো তৈরি পোশাক খাত। তো এটা একটা বড় চিন্তার বিষয়। এই যে বলছেন যে জ্বালানির তেল মানে দাম বৃদ্ধি পাচ্ছে, তো এর ফলে দেখা যায় যে এই যে সুতা আমাদের আবার বিকেএমইএ বলছে যে সুতা উৎপাদনের সক্ষমতা বাড়বে, কিংবা হচ্ছে পোশাকের অনেক পোশাক শিল্পে অনেক বেশি ব্যয় বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে দেখা যায় ভারত সরকার তাদের পোশাক মালিকদের কিংবা পোশাক যে শিল্প কারখানা আছে সেখানে সুতাকল মালিকদের অনেক ধরনের বেনিফিট দিয়ে থাকে, সেখানে বাংলাদেশে আবার দেখা যায় সুতাকল মালিকদের সে ধরনের বেনিফিট দিয়ে থাকে না। তো এক্ষেত্রে আমার প্রশ্ন হলো, তো বাজার প্রতিযোগিতা দেখা যায় বাংলাদেশ পিছিয়ে যাবে, তো এক্ষেত্রে আসলে বাংলাদেশের কি করণীয় বা সবকিছু মিলিয়ে? আচ্ছা, এখন যেটা আমাদের মূল চিন্তার বিষয় সেটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে যে শুল্ক নিয়ে অনেক রকমের সমস্যা চলছে, সারা পৃথিবীর অর্থনীতি কিন্তু তটস্থ হয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে। তো আমাদের যারা তৈরি পোশাক উৎপাদক রপ্তানিকারক তারাও কিন্তু অনেকটা চিন্তার মধ্যে আছে 3 মাস পরে কি অবস্থা দাঁড়াবে। এখন এই অবস্থায় আসলে এই যে হঠাৎ করে যে উৎপাদন খরচে চাপ বৃদ্ধি, বিশেষ করে যে ভারত থেকে স্থলপথে যে সুতা আমদানি, তো সেখানে একটা সমস্যা আছে। এখন বিষয়টা হলো যে আসলে আমাদের যে স্থলবন্দর, বিশেষ করে যে বেনাপোল বন্দর, তো সেখান দিয়ে কিন্তু ভারত থেকে আমাদের 70% মতো এই আমদানিগুলো হচ্ছে। তো ওইখানে একটা ভালো মেশিন থাকতে পারলে ভালো হতো, মানে কিন্তু এই যে মেশিন কিন্তু ইনস্টল করা হয়েছিল, পরে দেখা গেল যে সেটা অকৃত হয়ে গেছে। তো এখানে ষড়যন্ত্রও থাকতে পারে। তো মূল বিষয়টা হচ্ছে যে আমাদের আসলে সক্ষমতা থাকতে হবে যে সেখানে আমরা ঠিক মতো যাতে কাউন্ট করতে পারি এবং কোনো ধরনের যেন এই স্মাগলিং না হয়, তো সেটা নিশ্চিত করা কিন্তু প্রশাসনের দায়িত্ব। তো সেটাতে যেহেতু একটা গাফিলতি হচ্ছে, তো এখন আমাদের তো ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিশেষ করে আমাদের সুতা উৎপাদনকারী শিল্পকে বাঁচাতে হবে, একই সঙ্গে তৈরি পোশাককেও বাঁচাতে হবে। দুইটা বাঁচানোর জন্য একটা উপায় আছে, সেটা হলো যে আসলে এই যারা উৎপাদনকারী তাদের খরচ কমানো, বিশেষ করে যে তাদের যদি নতুন মেশিন দেওয়া হয় এবং তাদের যে ওয়ার্কার আছে তাদের যদি উৎপাদনশীলতা বাড়ানো যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু খরচটা কমানো যাবে। এবং একই সঙ্গে আমরা এই সুতা উৎপাদনকারী যে মিলগুলো রয়েছে তাদের খরচটা কমাতে পারি যদি আমরা এই তাদের জন্য গ্যাসের আলাদা একটা প্রাইস ডিটারমাইন করি। তো এইটা কিন্তু সহজেই সম্ভব, এবং এছাড়াও নীতিগত যদি সহায়তা দিতে পারি আমরা, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি তাদের উৎপাদন খরচটা কমে যাচ্ছে এবং তারা একটা প্রতিযোগিতামূলক অবস্থানে থাকছে। ভারত অনেক সুবিধা দিচ্ছে কিন্তু বাংলাদেশ কিন্তু সেই অর্থে সুবিধা দিতে পারছে না। তো সুতরাং এইভাবে যদি আমরা করি তাহলে দেশের যে শিল্প, বিশেষ করে যে সুতা উৎপাদনকারী শিল্প,
সেটাও সুরক্ষা পাবে এবং একই সঙ্গে আমাদের যে গার্মেন্টস শিল্প সেটাও সুরক্ষা পাবে। সুতরাং দুই দিক থেকে সুরক্ষা দেওয়াটা আমাদের একটা বড় দায়িত্ব সরকারের। এই যে সামনে এলডিসি গ্র্যাজুয়েশন আছে, সেখানে প্রণোদনার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশকে অন্য পথে একটু অন্য উপায়ে আগাতে হবে, সেই ব্যাপারে অন্য কৌশল আগাতে হবে, সেই ব্যাপারে আপনার কি বলার আছে? আমি মনে করি যে এলডিসি গ্র্যাজুয়েশন তো আমাদের করতেই হবে, মানে এটা যেহেতু সরকার ওইরকম সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে বড় রকমের চাপে কিন্তু পড়ে যাবে দেশের পুরো তৈরি পোশাক খাত। এখন এটার জন্য প্রতিযোগিতার সক্ষমতার যে বিষয়টা, সেটা কিন্তু এখন এইভাবে যদি আমরা একটু তাদের ক্যাপাসিটি ডেভেলপ করতে পারি, তাহলে সেক্ষেত্রে ভালো মেশিন দিলে আর উৎপাদনশীলতা যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের খরচটা কিন্তু কমে যাচ্ছে। আর তার পাশাপাশি আসলে নীতিগত সহায়তা দিতে হবে, নগদ সহায়তা তো আমরা দিতে পারবো না, তার কারণ এলডিসি গ্র্যাজুয়েশনের পরে বিভিন্ন রকম বাইন্ডিংস আছে। তো সেই ক্ষেত্রে আমাদের আগের থেকে আসলে এই ধরনের নীতিগত কোনো সহায়তা এগুলো যদি আমরা দিতে পারি তাদেরকে, তাহলে সেক্ষেত্রে যেমন ট্যাক্স কমানোটা একটা ভালো উদ্যোগ হতে পারে আমাদের জন্য। তো সেটা করতে পারলে যদি আমরা খরচ কমাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি না যে কোনো বড় চ্যালেঞ্জ আসবে। এই খরচ কমের জন্যই তো আমরা আসলে ইন্ডিয়া থেকে নিয়ে আসি, আর যেহেতু এসএমইগুলো তাদের উপরে নির্ভর করে এবং বলা হয়ে থাকে যে আমরা যতটুকু আমদানি করি ভারত থেকে এই সুতা, তার 50 ভাগের মতোই এই এসএমইরা ব্যবহার করে এবং তারা খুব অল্প অল্প করে আসলে ওরকম এলসি করার সুযোগ পায় না তারা আসে বড় আকারে। জি, ডক্টর মাহফুজ কবির, দেখা যাচ্ছে এখন তো কিন্তু বাণিজ্য যুদ্ধ চলছে এবং ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বিভিন্নভাবে তার শুল্ক নীতি বিভিন্নভাবে আরোপ করছেন। আবার এই সময় একটা চ্যালেঞ্জ তো রয়েছে, আবার এই সময় দেখা যাচ্ছে যে ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেছে। তো এক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ পড়বে? আরেকটা বিষয় হচ্ছে জ্বালানির দামও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে আপনার কি মনে হয় যে কতটা চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ পড়বে এবং কিভাবে উত্তরণ করতে পারে? হ্যাঁ, বাংলাদেশের সামনে আসলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কিন্তু সমস্ত চ্যালেঞ্জই কিন্তু একটা বড় বড় সুযোগ তৈরি করে এবং আমি মনে করি যে অতীতে বাংলাদেশ চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কিন্তু এত বড় আমি মনে করি যে অ্যাচিভমেন্ট হয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাতে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে শুল্ক যেটা আরোপ করা হয়েছে, তো সেটার জন্য আলাপ আলোচনা চলছে। অনেক প্রধান উপদেষ্টা চিঠি দিয়েছেন, 3টি আমরা প্রস্তাব দিয়েছি, ট্যারিফ কমানো, তারপরে ইম্পোর্ট বাড়ানো এবং একই সঙ্গে যে নন ট্যারিফ এরিয়া সেগুলো অ্যাড্রেস করবো। এটা করে আমি মনে করি যে আলাপ আলোচনা যদি হয়, ইউএসটিআর এর সঙ্গে আলাপ আলোচনা চলছে, আমরা ঠিক ফাঁকে ব্যবহার করব, তো এটা নিয়ে হয়তো একটা সমাধানে পৌঁছানো যাবে। কিন্তু সমস্যা হচ্ছে কি যে সারা পৃথিবীটা চাপের মধ্যে পড়বে এবং একই সঙ্গে যে ভারতের ট্রান্সশিপমেন্টের বন্ধ হওয়া, এটার জন্য দেখা যাবে কি যে আসলে ওই আমাদের যে ক্রিটিক্যাল যে সমস্ত এক্সপোর্ট, ওই এক্সপোর্টটা হয়তো কিছুটা সময়ের জন্য থেমে যাবে। কিন্তু একই সঙ্গে আমরা কিন্তু আমাদের যদি সক্ষমতা ব্যবহার করি, বিশেষ করে গ্রাউন্ড হ্যান্ডলিং, বাংলাদেশের যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং অন্যান্য যে এয়ারপোর্টগুলো আছে, যদি করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এটা ওভারকাম করা যাবে। এবং একই সঙ্গে এলডিসি গ্র্যাজুয়েশনের যে ভালো প্রস্তুতির অংশ হিসেবে আমাদের প্রতিযোগী সক্ষমতা বাড়াতে হবে, উৎপাদনশীলতা বাড়াতে এবং ভালো ভালো মেশিন ইনস্টল করে দেশের যদি ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি গুলাকে স্ট্রেনথেন করতে পারি, আশা করি যে আমাদের জন্য খুব বেশি বড় সমস্যা হবে না। শেষ প্রশ্ন একটি রয়েছে, সেটা হচ্ছে যদি সুতা দ্রুত না আসে তাহলে কিন্তু পোশাক তৈরি হবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই সময়ে সুতা দ্রুত দেখা যায় শিল্প কারখানায় আসার কি মাধ্যম, দেশের বস্ত্রকল মালিকদের কি সুবিধা এক্ষেত্রে দেওয়া যেতে পারে? হ্যাঁ, দ্রুত সুতো আমদানির ক্ষেত্রে আমাদের আসলে ব্যাক টু ব্যাক এলসির যে সুবিধাগুলো আছে, তো সেটার ক্ষেত্রে যদি আমরা সমুদ্র পথে আমদানি করি, খুব বেশি সুবিধা পাওয়া যাবে না, তার কারণ এটা একটা বড় লিড টাইম থাকে, প্রায় 20 দিনের মতো, 15 থেকে 20 দিন সময় থাকে। আর ভারত থেকে যদি স্থলপথে আমদানি করি, আমরা কিন্তু 7 দিনের ভিতরে বা 10 দিন ম্যাক্সিমাম এটার মধ্যে পেয়ে থাকি। তো এটা একটা বড় সমস্যা। আমি মনে করি যে ওভারকাম করার জন্য আসলে আমাদের দেশীয় যে শিল্পের সক্ষমতা, বিশেষ করে সুতো উৎপাদনকারী যারা শিল্প রয়েছে, তাদের এই সক্ষমতা ব্যবহার করাটাই আমাদের জন্য সবচেয়ে যুক্তিযুক্ত এবং সেইখানে যদি যতটা সক্ষমতা বাড়াতে পারি এবং উৎপাদনশীলতা যদি বাড়াতে পারি, খরচ কমাতে পারি, তাহলে সেটা হবে আমাদের জন্য দুটো পর্যায়ে লাভজনক। সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা, যেন দ্রুত আমাদের সক্ষমতা বৃদ্ধি পায় এবং সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ায়। এটাই। ডক্টর মাহফুজ কবির, এই সময় বাণিজ্যে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ভারত থেকে সুতা আমদানি বন্ধ হওয়া এবং এর প্রভাব, এবং তারপরে আর আমরা আলোচনা করছিলাম যে জ্বালানির দাম বৃদ্ধির ফলে কি ধরনের প্রভাব আমাদের পোশাক শিল্পে পড়বে। আর সেজন্য আমাদের সঙ্গে আলোচনার জন্য সরাসরি যুক্ত ছিলাম ডক্টর মাহফুজ কবির।